বহু প্রতীক্ষিত পিলখানা হত্যাকাণ্ড ইনসাফ ক্ষমতায় এসে বহু এদিক সেদিক করার পরে ফাইনালি পিলখানা হত্যাকাণ্ড নিয়ে উনি নতুন করে নয়া তদন্ত কমিশন একটা গঠন করেন। প্রাক্তন মেজর অবসরপ্রাপ্ত মেজর ফজলুর রহমানকে প্রদান করে এই তদন্ত কমিশনটা পুনরায় গঠিত হয়। একটুখানি রেফারেন্স দিই আপনাদেরকে। এখনকার যে স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর সাহেব মঈনের আমলে ছিলেন সেকেন্ড কমান্ড সেনাপ্রধানের পরের পোস্ট। ওনার নেতৃত্বে অরিজিনালি 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশন একটা হয়েছিল। এই তদন্ত কমিশনের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে তাকে কাজ করতে দেওয়া হয়নি। উনি যেন কোনো মতে একটা জাতামাতা রিপোর্ট দিয়ে যেন শেষ করতে পারেন, প্রচন্ড রকমের চাপ সৃষ্টি করা হয়েছিল। মঈন ফখরুদ্দিনের সরকার যেভাবে পারে এটা করছিল না। মঈন ফখরুদ্দিন সরকার তখন শেষ, হাসিনা ক্ষমতা নিয়ে ফেলছে। তো সেনাবাহিনীর ভিতর থেকে তার এরকম সমস্যা তৈরি করেছিল হাসিনার প্ররোচনায়। বিশেষ করে তখন অলরেডি তার এই যে তারিক সিদ্দিকী তো তখন ক্ষমতায় বসে গেছে। ফলে এই জাহাঙ্গীর সাহেব একটাই খেলে কাজ করে যেতে পেরেছিলেন। কনক্লুশন টেনে দিয়েছিলেন ঠিকই, কিন্তু একটা কথা লিখে গেছিলেন যে এর ফার্দার ইনভেস্টিগেশন করা দরকার। আমাদেরকে যে টার্মস কন্ডিশন দেওয়া হয়েছে সেটা ছাড়াও এই বিষয়গুলো নিয়ে আরো তদন্ত করা দরকার, এমন ধরনের কথা শেষের দিকে লিখে রেখে গেছে। বলে ওটাই ছিল একটা বড় ধরনের লিগ্যাল বেসিস যে কেন আবার তদন্ত কমিশনটা হবে। যেহেতু তদন্ত প্রক্রিয়াটা অসমাপ্ত, এই ধারণা উনি দিয়ে যেতে পারছিলেন পুরানো রিপোর্টে। ওটার উপর বেস করে এই তদন্ত কমিশনটা গঠন করা হয়েছিল। কিন্তু এটা যেমন একদিকে করা হচ্ছে, অন্যদিকে হাসিনা তো কম যাচ্ছে না, তাকে তো বাঁচতে হবে। এমনি আপনারা জানেন যে এরপরে এর যে রিয়াকশন, 57 জন অফিসার মারা গেছিল 26শে ফেব্রুয়ারি 2 দিনের ঘটনা। এই ঘটনাকে সামলাতে গিয়ে আর্মির ভিতরে বিশেষ করে ক্যাপ্টেন মেজরদা একদম ক্ষোভে ফেটে পড়েছিল। তাদের কাছে মনে হচ্ছে এটা কোন জীবন আমাদের, আমরা কিসের জন্য আর্মিতে আছি? আমাদের দেশে আমার প্রধানমন্ত্রী আমাদেরকে প্রোটেক্ট করতে পারে না, একটা ইন্ডিয়ান দালালি করে তারা আমাদের অফিসার মেরে ফেলে চলে যাবে, আর আমরা চাইছে দেখবো। ফলে একদিকে বিদ্রোহ না থামালে পরে হাসিনার ক্ষমতা টলমল হয়েছিল। ওদিকে হাসিনাকে এই কাজে সহায়তা করছে সেনাপ্রধান, তখনও উনি সেনাপ্রধান। সেখানে বলে রাখার দরকার, আপনাকে আগেও বলেছি আমি, মঈন দুটো ডিল করেছিল হাসিনার সাথে ভায়া প্রণব মুখার্জি। একটা তো হলো হাসিনাকে জিতে দিতে হবে ইলেকশনে, 8টা সিট এদের ওদের করি। আর দ্বিতীয়টা ছিল এবার ইন্ডিয়ানরা, আমাদের মুখার্জি সাহেব উনি একটা নিজের স্বার্থ নিয়েছেন। সেটা হলো এই যে পিলখানা হত্যাকাণ্ড ঘটায় সহায়তা করতে হবে। সহায়তাটা এতটুকুই, ওনারা ওনাদের যা কাজ করার করবেন, দাঙ্গা বাঁধাবেন, কিল করবেন। ওনার কাজ হলো ওটা কিল করার সময় যেন সেনাবাহিনী ঢুকে না যায়। এইটা যে কোনো ভাবে হোক, ছলে বলে কৌশলে বাহিনী যাবে, ঠিকই যাওয়া তো ঠেকাইতে পারবেন, কিন্তু যে ওনারা একটা দূরত্ব মেনটেন করে বিদের সীমানার বাইরে থেকেছে, এটাই উনি সার্ভিসটা দিচ্ছিলেন। ফলে পরবর্তীকালে এই জিনিসটা যেন সুন্দর করে ঘটতে পারে, আরামে যেন ঘটতে পারে বা আরামে ঘটতে পেরেছিল। আর এরপরে প্রতিক্রিয়া শুরু হয় ক্যান্টনমেন্টের ভিতরে। এইটা থামাতে এবার শেখ হাসিনা ক্যান্টনমেন্টে যায়। সেদিন বহু আর্মি অফিসার, বিশেষ করে ইয়ানরা, গায়ের শার্ট খুলে ফেলে উড়াচ্ছে, স্যার ক্ষোভ প্রকাশ করতেছে হাসিনা উপস্থিতিতে। এই ঘটনা ঘটেছিল। পরবর্তীকালে সেই ঘটনার জন্য বহু এই ধরনের জুনিয়র অফিসারকে ডাইরেক্ট ও ইনডাইরেক্ট সাজা দেওয়া হয়েছে, পদোন্নতি দেওয়া নেই। জীবনে আর কখনো পদোন্নতি, ওই মেজর পরে পদেই পড়ে আছে। 12-15 বছর কেটে গেছে। আপনারা জানেন 12 বছর বেশি থেকে গেলে পর এখানে মেজর পদে আর থাকা যায় না। 2-1 জন যারা পরবর্তীকালে ইভেন এই জাস্ট শফিউলের আমলে, মানে এখনকার ওয়াকারের আগে যে সেনাপ্রধান ছিল,
তার আমলে 2-4 জনকে উনি ডেকে নিয়ে এসে বেছে 2-4 জনকে ডেকে নিয়ে ওনার কি ক্রাইটেরিয়া ছিল আল্লাহ জানে, উনি বেছে নিয়ে এসে সেনাপ্রধানের একটা MI আছে, মিলিটারি ইন্টেলিজেন্স, একটা ইন্টেলিজেন্স আছে যেটা ডাইরেক্টলি তাকে রিপোর্ট করে। বিভিন্ন ক্যান্টনমেন্টে MI এর অফিসাররা থাকে, তাদের কাজ মূলত এই প্রত্যেকটা জিওসির ভিতরে কি ঘটছে কি চলছে এই বিষয়ে আপ টু ডেট রাখা ইনফরমেশন গুলা সেনাপ্রধান কি, এটা সেনাপ্রধান ছাড়া বাড়ি অন্য কারোকে দেয় না। এটা কিন্তু আলাদা ডিসিফারের সাথে সম্পর্কটা কনফ্লিক্টিং, কিন্তু সবসময় এনিওয়ে সেখানে তাদেরকে নিয়েছে, কিন্তু বেশিরভাগ কি এই মেজর অবস্থাতে শেষ, এরকম তাদেরকে পদে দেয় না। অনেকে এই যে আপনারা যারা দেখেন যে অমুকে জঙ্গি বলে ফাঁসানো হয়েছে, এরকম বহু জনকে করা হয়েছে, সাক্ষাৎগুলো দেখে শেষ করে দেওয়া হয়েছে। কারণ এগুলো ছিল আসলে বিক্ষোভের ভয়েস, মানে এই ইয়েটাকে ঠেকানোর জন্য হেন কাজ নাই যে তারা করছে। পরবর্তীকালে এটার পরিপূর্ণ দোষটা গেছে দেওয়া পিডিআরদের সাধারণ সিপাহী যারা, ডেফিনেটলি তারা দায়ী অবশ্যই। আপনাদেরকে ব্যবহার করে এটা বিদেশি রাষ্ট্র আপনার সেনাবাহিনী বিরুদ্ধে দাঙ্গা বাঁধিয়ে দিতেছেন, আপনি ওটার হাতের পুতুল হয়ে যাবে, আমি কিছু বুঝি নাই, আমি খালি নিজের বেতন বাড়ানোর দাবি করতে গেছিলাম, এটি বলতে হবে না, এগুলো পোড়াপানি কথা তার শোনা যাবে না। এনিওয়ে সেটা একটা ঘটেছিল, সেই হলো আমি ব্যাকগ্রাউন্ডটা বললাম এখানে। মহিদের ইনভলভমেন্ট ছিল এইটা সরাসরি, কিন্তু আজ পর্যন্ত মানে এই রিপোর্টটা গতকালকে প্রথম রিলিজ হয়েছে। এই রিপোর্টটা বেরোনোর আগে সরকারি কোনো দলিলে এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে যে ইন্ডিয়ান ইনভলভমেন্ট ছিল তার কোনো ডকুমেন্টেড নাই। সরকারি কোনো ভাষ্য ছিল না যে আপনি কেমনে জানলেন ইন্ডিয়ানরা ইনভলভ ছিল। মহিন্দ্রা এমনভাবে কাজটা করেছে যে কোনোভাবে কোনো প্রমাণ যেন না থাকে। এই প্রথম সেই জন্য তদন্ত কমিশন রিপোর্টটা বাংলাদেশের জন্য এত ইম্পর্টেন্ট। এই জন্য ষড়যন্ত্র কম হয় নাই। আমাদের এখনকার ওয়াকার সাহেব খোদ তিনি এই ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়ে গেছিলেন, এটা নিয়ে আলাদা করে কথা বলবো আমি। তাহলে এই রিপোর্টটার ইম্পর্টেন্সটা হচ্ছে ইন্ডিয়ান ইনভলভমেন্ট সম্পর্কে অনেক বেশি শুনেছি আমরা, কিন্তু এর কোনো প্রমাণ, কোন ফর্মাল রিপোর্টের ভিতরে এটা প্রমাণ, ইনভেস্টিগেটিভ রিপোর্টের মধ্যে প্রমাণ, দলিল, কোনো নাম কোথাও নাই। খালি একটা আমরা অনেক সময় শুনেছি, সেটা হলো যে ধরেন যে বিডিআরদের সাথে ইন্ডিয়ান এই অফিসার, ইন্ডিয়ান যে খুনিরা বাংলাদেশের বিডিআর ভিতরে ঢুকে অফিসারদেরকে মারছে। এখন ধরেন অফিসারের বাসা চলে গেছে, গিয়ে মারছে। এখন অফিসারের বউটা তো বেঁচে আছে, ও তো দেখছে কারা মারতে আসছিল, তারা নিজেদের মধ্যে কোন ভাষা একটা কি বলতেছে, এগুলো হলো প্রত্যক্ষ সাক্ষী। তিনি কিছু করতে পারেন না তার স্বামীকে বেঁচে, কিন্তু এই ফ্যামিলি মেম্বারদের যে সাক্ষ্যগুলো এগুলো নানান জায়গায় ছড়ানো আছে। প্রত্যেকবার 25শে ফেব্রুয়ারি আসছে, বিশেষ করে হাসিনার পতনের পরে, আর তত এই বিষয়গুলো যত মিডিয়া আছে, পত্রিকা মিডিয়া থেকে শুরু করে টিভি মিডিয়াতে, এগুলো তাদের তত সাক্ষাৎকার প্রকাশ হয়ে পড়াশোনা করছে। কিন্তু কোনোটাই এসে এত কিছু থাকা সত্ত্বেও কোনোটাই ফর্মাল অফিসিয়াল একটা রিপোর্ট কখনো ছিল না। এই ঘাটতিটার পূরণ হলো এখন। এই হচ্ছে ফজলুর রহমান কমিশনের রিপোর্টের প্রধান তাৎপর্য। এর আগে আমরা কখনোই ইন্ডিয়ানদের অভিযুক্ত, ইন্ডিয়ানদের জন্য দায়ী বলতাম, কিন্তু বেজর বাট এই প্রশ্নটা উঠলে আমরা এদেরকে পিছিয়ে যাওয়া উপায় ছিল না। তাহলে এই প্রথম আমাদের একটা জিনিস পড়ব। কালকে রিপোর্টের মধ্যে ফজলুর সাহেব বলেছেন কি আসলে, উনি বলেছেন এই হত্যাকাণ্ডের পিছনে দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল আগে, তারই ফসল হলো পুরা 2008 সাল ধরে এই পরিকল্পনাটা চলছে, এটা হঠাৎ করে হয়ে যায় নাই। দেখে মনে হচ্ছে যে এটা বোধহয় বিডিআর এর সিপাহীরা তাদের বেতন বাড়ানোর জন্য কারণ করে বসছে। এটা হচ্ছে বাইরের ক্যামোফ্লেক্সটা। তার পিছনে আবার বলা হয়েছিল আচ্ছা ওই বিডিআরদের মাধ্যমে সরকারি চাল বিক্রি হচ্ছিল, সেটা দেখে ওইটার টাকা কে নিবে, কেন ওখান থেকে কোনো বেনিফিট বিডিআর সৈনিকরা পাবেন না, এটা নিয়েছিল তাদের ক্ষোভ। এইরকম ওটা বলে দামাচাপা দেওয়ার একটা চেষ্টা বরাবর হয়েছে, এবং এই ধামাচাপা দিয়ে পুরো জিনিসটাকে ডাইভার্ট করে দেওয়ার মূল ঘটনাটা কোথাও থেকে কেউ
বাইরে আনতে চায় নাই। বহুজনের আছে এটা নিয়ে, ওই সময়কার তৎপরতার রেকর্ড আছে, ইনক্লুডিং ওয়াকার সাহেব। তার ছবি দেখা যাচ্ছে বাহিনী নিয়ে উনি গেটের সামনে একেবারে মানে বুলেট প্রুফ জ্যাকেট ট্যাকেট লাগায় একেবারে গেটে কারে রয়েছে, কিন্তু ঢুকতে দেন, নিজেও ঢোকেন না, কাউকে ঢুকতে দেন না। বারবার এটা অনেকবার অনেকজন রিপোর্ট করেছে যে ওর ভিতরে তাপস, এই যে নামগুলো যে করছে বলে, এই নামগুলোকে উনি এই প্রথম সামনে নিয়ে আসছেন। কে কে ছিল এটা, আওয়ামী লীগের দিক থেকে কে কে ছিল, পুরো সেই নাম উনি বলতেছেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যারিস্টার, মানে মূল পরিকল্পনাকারী দলীয়ভাবে আওয়ামী লীগের দলীয় কে কে ছিলেন পরিকল্পনার অংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, ব্যারিস্টার তাপস ছিল, শেখ সেলিম ছিল, জাহাঙ্গীর কবির নানক ছিল, মির্জা আদম ছিল, সাহারা খাতুন ছিল, জেনারেল তারেক সিদ্দিকী ছিল, তৎকালীন সেনাপ্রধান মঈন খান ছিল, মঈনুদ্দিন আহমেদ ছিল, আর ডিজিএফআই তৎকালীন চিফ জেনারেল আকবর ছিল। এই পুরোটা এই নামগুলো উনি ওনার রিপোর্টে কিন্তু হাজির করেছেন। এরপরে কে কি করেছে, কতটুকু করেছে তার একটা বর্ণনা ওনার পক্ষে যতটা সম্ভব হচ্ছে, এবং কোথায় কি ধরনের সাক্ষ্যগ্রহণের ভিতর দিয়ে উনি ফ্যাক্টসগুলোকে রিভিল করছেন তা বলেছেন। একটা জায়গাটা বাক্য আছে খুব সাংঘাতিক, ওই সময় 921 জনের মতন ভারতীয় দেশে এসেছেন, তাদের মধ্যে 67 জন 67 এই ভারতীয়দের কোনো হিসাব মিলছে না। হিসাব মিলছে না মানে তারা পালিয়ে গেছেন কি করে করে এর কোনো ডকুমেন্ট নেই। জেনে উঠে পালাইছেন, চোরা বর্ডার ক্রস করে পালাইছেন, বাকি সব কিছু না ডকুমেন্ট করার চেষ্টা করেছেন, কিন্তু এই জায়গাটায় তারা কোনো ডকুমেন্ট বের করতে পাননি। উনি যেন রিকোয়েস্ট করেছেন ইংলিশ সরকার এই প্রসঙ্গগুলো নিয়ে ইন্ডিয়ার সাথে কথা বলতে। সবচেয়ে বড় কথা, যেটা সাহসী কথা ওনার, উনি স্ট্রেট কাট ইন্ডিয়ার নাম ধরে ইন্ডিয়াকে দায়ী করেছেন যে এটার ভিতরে ইন্ডিয়ান ইনভলভমেন্ট ছিল এবং তারা এই কাণ্ডটা করেছে। যদিও গুছিয়ে বলার ক্ষেত্রে তার জাস্টিফিকেশন মানে না কেন করলে এই ব্যাখ্যার ক্ষেত্রে খুব যে স্ট্রং যুক্তি উনি তুলে ধরতে পারছেন আমার কাছে মনে হয় নাই। আরো গুছিয়ে বলা যেত, উনি নিজেও তো অনেক কিছু জানতেন, কারণ উনি হলেন সেই লোক 2001 সালে উনি তখন বিডিআর চিফ, উনি একটা বর্ডারে উনি বিএসএফ কে এমন নাম ধলাই দিয়েছিলেন যে মানে এটা ওরকম নাম ধলাই এর আগে কখনো কেউ কাউকে দেয় নাই। ইন্ডিয়ান অফিসারদেরকে বাংলাদেশে ধরে নিয়ে আসে, তাকে চরমতম শিক্ষা দিচ্ছিলেন, দুয়ার যুদ্ধ বলা হয় এটাকে, এবং এরপরেই ওনাকে বিদ্যা থেকে সরিয়ে দেওয়া হয়। ওকে, মূল অ্যাকচুয়ালি কাণ্ডটা ছিল ওখান থেকে ইন্ডিয়ানদের খুব ইগোতে লাগছিল, এই বাংলাদেশের মতন একটা দেশের একটা বিডিআর, এরা আমাদের বিএসএফ কে করে এরকম নির্মম ভাবে পরাস্ত করে দিল, এটা তাদের মানতে কষ্ট হচ্ছিল। এই ক্ষোভটা নিয়ে ইন্ডিয়ান এক জেনারেলের, এক রয়ের অফিসারের একটা পার্শ্ব আছে, উনি এখন বোধহয় আছেন কিনা আমি জানি না, রিটায়ার্ড এখন, তামিলনাড়ুতে কোথাও উনি একটা থিঙ্ক ট্যাঙ্ক চালান, ওখানে ওনার একটা আর্টিকেল ছাপা হয়েছিল এই বিদের নিয়ে, এবং উনি খুবই দুঃখ করে বলেছিলেন যে ইন্ডিয়াকে তারা এইভাবে করছে না। উনি গল্প বানাইছিলেন, আমরা নাকি বিএসএফ কে যে মারছিলাম আমাদের মারার স্টাইলটা ছিল পাকিস্তানের মতো, যে কিছু হলে বলবে পাকিস্তানি হানাদার, পাকিস্তানি মেথডোলজি, পাকিস্তানি চিন্তা, ওই দাঁড়াতে উনিও বলেছিল আমরা নাকি পাকিস্তানি কায়দায় স্যার একই ধরনের পদ্ধতিতে নাকি ইন্ডিয়া বা পাকিস্তানের মধ্যে কোন একটা বর্ডারে একইভাবে পাকিস্তানের জেনারেলে তাদেরকে মেরেছিল। তো বলে ওখান থেকে যোগসূত্র উনি দেখেছেন, মানে একটা রয়ের অফিসার যে এত কি বলবো এত হালকা একটা আর্গুমেন্ট তুলে ধরতে পারে, আপনি গায়ে বলের বুদ্ধিতে পারেন না, আপনি এখন এটাকে ঢাকা দিচ্ছেন এই কথা বলতে। সো এটি তো প্রমাণ করে যে ওনার কেন করতে গেছিলেন, বিদের হত্যাকাণ্ডটা করতে গেছেন। আমি মনে করি স্ট্রেট কাট বলতে গেলেছি কারণে করেছিলেন ওরা চাইছিলেন যে হাসিনা এখন আসছে, এখন হাসিনার বিরুদ্ধে যদি চলে যায় আর্মি, যদি কোনো কারণে হাসিনাকে দিয়ে আমরা যা যা কিছু করাই নিব, যা চুক্তি হয়েছে আমাদের সাথে হাসিনা,
সেখান থেকে যদি হাসিনা সরে পড়তে চায় তাইলে কি সেনাবাহিনী বিরোধিতা করবে? এই বিরোধিতার হাতটা আগে একটু মেরে রাখা দরকার আছে। তাদেরকে কিছু একটা ঘটায় এমনভাবে জিনিসটা সাজায় রাখতো যাতে সেনাবাহিনী আর সাহস না করে। মূলত এই কারণেই এই পরিকল্পনাটা তারা করছিল। এই কারণেই এই তাপসের নেতৃত্ব, যদিও আমাদের ফজলুল সাহেব পুরো হাসিনার বাইরে পুরো পরিকল্পনার মূল লোক বলতেছেন তাপসকে। তাপস ছিল এর আগে, পিছনে ছিল অনেক, এবং যারা যারা গেটের মধ্যে থেকে বাইরের লোককে ঢুকতে দেয়নি, বারবার গেট খুলছে, ভিতরে লোক ঢুকেছে, আবার লোক বের করে নিয়ে আসছে, এই কাণ্ডগুলা করছে। সবচেয়ে বেশি নাম আমরা পাই নানকের নাম পাই, যুব দলের সভাপতি যে মির্জা আজম তার নাম পাই আমরা বেশি। তাপসের কথাও জানি আমরা, কিন্তু ঠিক এতটা মুখ্যভাবে না। কিন্তু উনি এখন যেভাবে এসে প্রেজেন্ট করেছেন, ভিতরের কাহিনীগুলাকে এক্সপ্লোর করে 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 তাতে এটা উনি ওনার দাবি, এবং এটা মিলে আর একটা অর্থে যে তাপস যতটা ক্লোজ টু হাসিনা আত্মীয় হিসেবে, ফুফাতো ভাই হিসেবে যতটা ক্লোজ, নিশ্চয়ই অন্য কেউ ততটা ক্লোজ হবে না। এনিওয়ে, তো এগুলো ছিল আসলে মূল ফাইন্ডিংস। এর আগে তো আমরা কখনোই এভাবে কোনো ইনভেস্টিগেশন করিনি, কারণ ইন্টারভিউ নেইনি। ইন্টারভিউ অসংখ্য ইন্টারভিউ পাওয়া যাবে, অমুক টিভিতে তমুক টিভিতে টকশোর মধ্যে গিয়ে তারা ইন্টারভিউ দিচ্ছে। এগুলো কোনো সংগঠিত রোগ কোথাও নেই। এবং এমন সব খাস প্রমাণ তারা দিচ্ছে, রেফারেন্স দিচ্ছে, কোন দিনের কোন ঘটনা, কোন লোকটা কি কাজ করেছিল, এরকম রেফারেন্স দেওয়া। তারা তো অলরেডি বিভিন্ন টিভিতে টকশোতে এগুলো আলোচনা করেছে, কিন্তু কোথাও এটার কোনো অফিসিয়াল রূপ, ক্লোজ এবং অ্যাকুমুলেটেড, সব জায়গায় এক জায়গায় জড়ো করে একটা বলা, গুছিয়ে কথাটা বলা, এরকম কোনো রিপোর্ট ছিল না। তো ফজলুল সাহেবের এই রিপোর্টটা এই বিশাল ঘাটতিটা পূরণ করলো। এই যে সব তথ্যগুলো ছড়িয়ে ছিটিয়ে নানানভাবে ছিল, ইন্টার কানেক্টেড না হিসাবে ছিল, সেগুলোকে এই কমিশন এক জায়গায় জড়ো করে একটা সামগ্রিক রূপ দেওয়ার চেষ্টা করেছে, যেগুলো এখন আমি নিয়ে এটাকে ফার্দার, এই যে বলেছি আইসিটি কোর্টের বিচারের দিকে আমি নিয়ে যেতে পারি, ইন্ডিয়ার সাথে সম্পর্কের দিক থেকে কি হবে, এগুলো প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ, গুরুত্বপূর্ণ কিছু ফ্যাক্টস সামনে এনে দিয়ে যাচ্ছে। এই প্রতিবেদনে রিপোর্টে বলেছে 247 জনের জবানবন্দি নেওয়া হয়েছে, এবং উনি টিভিতে বলতেছিলেন, এটা একটা বেরিয়েছে, একটা ভিডিও কথোপকথন বেরিয়েছে, উনি যখন এই বিষয়গুলো নিয়ে যখন মিডিয়াকে কথা বলছিলেন, যে এর মধ্যে অনেক হয়েছে যে প্রায় 4-5 ঘন্টা নিয়ে কথা বলছে, এত বড় কথা দিতে লাভ নাই, এগুলো কাজে লাগাতে গেলে সমস্যা হবে, অপ্রয়োজনীয়। তো এটাকে আবার ছোট করা হয়েছে, এক্সাক্ট যেগুলো খাস খাস ধারণা সেগুলোকে জড়ো করা হয়েছে, এটাকে টেক্সট করা হয়েছে, করার পরে এবার যে সাক্ষ্যটা দিয়েছে তাকে দিয়ে আবার এটাকে অ্যাপ্রুভ করে নেওয়া হয়েছে ছোট ভার্সনটাকে নিয়ে। এই কাজগুলো ওনারা করেছেন, ফলে সেদিক থেকে দেখলে এটা খুবই কষ্টকর কাজ এটা। এবং এইগুলোর বেশিরভাগ সাক্ষী কিন্তু আসলে যারা একসঙ্গে সেনাবাহিনীর সদস্য, কিন্তু এইটার সাথে ছিলেন না, কিন্তু বিরোধিতা এমন কিছুই করতে পারেন নাই যেটা মহিনদের জন্য একটা বিরাট সমস্যা হয়েছে। এই ধরনের প্রচুর অফিসার আছে যারা খুচরা খুচরা করে এই কথাগুলোকে ব্যাখ্যা করতেছিলেন। এইবার তাদের বক্তব্যগুলা একটা গোছানো একটা জায়গায় আসছে এবং ফর্মালি একটা কমিশনের ভিতর দিয়ে এটা প্রকাশিত হচ্ছে। এই জন্য আমি এটাকে বিশাল একটা অ্যাচিভমেন্ট বলছি। আর একটা প্রসঙ্গ আছে এখানে মধ্যে 5টা সেনা কর্মকর্তাকে গুম করা হয়েছিল। এই প্রসঙ্গে উনি বলতেছে আসলে তাদেরকে গুম করা হয় নাই, এটাকে এই 5 জনকে উঠায় নিয়ে গিয়ে প্রেশার দিয়ে ওরা যা কিছু জানে এগুলো যেন বাইরে না, এরই একটা আয়োজন করা হয়েছে, এটাকে ওরা গুম বলে চালাই দিচ্ছে। এটা হচ্ছে ফজলুর রহমান কমিশনের ফাইন্ডিংস। তবে সর্বতে উনি বারে বারে যেটা জোর দিয়েছেন, আমাদের বাহিনীকে দুর্বল করা, রাজনীতিকে অস্থির করা, এগুলো ছিল তাদের পরিকল্পনা। হোয়াট এভার, এর গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট আমি বলেছি যে এর আগে এটা ডকুমেন্টেড কিছু ছিল না, এখন এটা ডকুমেন্ট। সবচেয়ে বড় কথা, এটাকে নিয়ে আমরা এখন একটা আইসিটি কোর্টে মামলা দায়ের করতে পারি। ডেফিনেটলি এখন এটাতে কি হবে, আসলে আইসিটি কোর্টে মামলা দায়ের হবে, ফলে আরেকবার এটা ইনভেস্টিগেশন হবে,
লিগ্যাল ইনভেস্টিগেশন, যেহেতু লিগালি জিনিসটা পেশ করতে হবে। কমিশন তো আর লিগ্যাল পার্টটা দেখে করেন, অ্যাকচুয়ালি কি ঘটেছে সেটা বের করতে গেছিল। কমিশন মানে তাই কমিশনের সুপারিশ আছে ইউনিসেফ কি করতে হবে, ইন্ডিয়ার সাথে কেন কথা বলতে হবে, কি নিয়ে কথা বলতে হবে, এগুলো প্রসঙ্গে সুপারিশ আছে ওখানে। আর সাথে থেকে আছে যে এই যে মানে ইজ এ প্রিলুড, আগমনী বার্তা, আগমনী কাজটা করে দিলেন উনি, যাতে এখন এটা নিয়ে আপনি আইসিটি কোর্টে যেতে পারেন। ফলে এবার বিচার শুরু হবে এবং এই বিচারে কাকে কি অভিযোগে মামলা দায়ের করা হবে সেগুলো এখন এই পার্টটা শুরু হতে পারে। কিন্তু এর আগে তো এটাও ছিল না, আপনি কাকে দায়ী করবেন, যেহেতু আপনার কাছে কোনো ইনভেস্টিগেশন রিপোর্টই নেই, কোনো তদন্ত রিপোর্ট নাই। এরপর তো আবার একটা ইনভেস্টিগেশন হবে, লিগ্যাল ইনভেস্টিগেশন। আইসিটি কোর্টের থেকে যাকে দায়িত্ব দেওয়া হবে উনি সেটা পালন করবেন। সো বাংলাদেশের হিস্ট্রির দিক থেকে আগামী দিনে আমি যেটা বারে বারে বলি, বাংলাদেশের সব কিছু ডিটারমাইন হবে এখন কে কে প্রো ইন্ডিয়ান, কে কে অ্যান্টি ইন্ডিয়ান, ইন্ডিয়ান হেজিমনি ধ্বংস করার পক্ষে কে কাজ করবে আর কে করবে না। এর ভিত্তিতে বাংলাদেশের ভাগ্য ঠিকাবে, বাংলাদেশের ভবিষ্যৎ ঠিকাবে। এই কাজের জন্য এই বিচারটা, এই তদন্ত হওয়াটা এবং বিচারের একটা আগের কাজগুলো করে দেওয়াটা একটা বিশাল ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ।